ওয়েলকাম টু দ্য ক্লাস। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা আমি ক্লাসটা শুরু করে দিই। অলরেডি একটু লেট হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো। ওকে, আজকে সিস্টেম ফিজিওলজি থেকে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম ইম্পর্টেন্সের দিক থেকে মোটামুটি ইম্পর্টেন্স। মোটামুটি বলতে কতটুকু বলবো, ধরেন ফিজিওলজি যদি 100% একটা টপিক হয়, সেখানে ধরেন 30%, 25 to 30% রেসপিরেটরি ফিজিওলজি। রেসপিরেটরি ফিজিওলজি এবং রেনাল ফিজিওলজি একটার সাথে যুক্ত। সেই হিসাব করলে রেসপিরেটরি ফিজিওলজি অনেক ইম্পর্টেন্ট। যারা এসিপিএস পরীক্ষা দিবেন সামনে, তাদের জন্য রেসপিরেটরি সিস্টেম বেশি ইম্পর্টেন্ট। কেন? রেসপিরেটরি সিস্টেম থেকে বেশ ভালো প্রশ্নই আসে ইয়েতে, এসিপিএস এর। আচ্ছা, এখন আমরা শুরু করি আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। ইন্ট্রোডাক্টরি বলতে রেসপিরেটরি ইন্ট্রোডাক্টরিতে আমরা বেসিক কিছু কথাবার্তা জানবো। ওকে, আমি ক্লাসটা শুরু করলাম, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, এই আমার আমি পড়াই। যারা নতুন জয়েন করছেন, যারা এর আগে ক্লাস আমার পাননি, তাদেরকে বলি আমি আগে লিখে লিখে পড়াতাম, এখন একটু শর্টকাটে চলে আসছি। শর্টকাট বলতে, যেহেতু আমার লেকচারগুলো পড়াই থাকে এবং লেকচারগুলো পিওর বেসিক্যালি লেকচার, মানে ভাইয়া যখন, সারা বিপ্লব ভাইয়া যখন পড়াতেন, আমাদেরকে পড়াতেন, তখন তার লেকচার। তো এইগুলা আমাদের সময় পরে যখন উনি ভিডিওস করা শুরু করলেন, অনলাইন প্ল্যাটফর্ম শুরু হলো, তখন অনেক কিছু ছোট ছোট অনেক ভিডিও আসছে। যেমন কোনো একজন থাকে, যে কোনো একটা ব্যাচে দেখা যেত যে কোনো একজন থাকে অনেক অ্যাডভান্স কিছু জানতে চায়, তো সেটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে। এভাবে প্রচুর ভিডিওস আপনারা ওয়েবসাইটে রেসপিরেটরি আন্ডারে পাবেন। কিন্তু আমি বলবো, অনেক অ্যাডভান্স পড়ার চেয়ে আগে আমি সেই জিনিসগুলো করবো যেগুলো মাস্ট আমার পরীক্ষায় আসে, যেগুলো মাস্ট আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দরকার। এগুলো যখন আমার শেষ হয়ে যাবে, ফার্দার যদি আমি জানতে চাই বা দেখি যে কোনো এক সময় হয়তো বা পরীক্ষায় এসেছিল, তাহলে আমি সেগুলো তখন দেখবো। তো আমার ক্লাসে আমি সবার আগে যেটা দিব সেটা বেসিক। বেসিক মানে একদম শুরু থেকে রেসপিরেটরি সিস্টেমটা কিভাবে কন্ডাকশন হচ্ছে, এখান থেকে ফিজিওলজি থেকে আস্তে আস্তে প্যাথোলজি, কি ঘটনাগুলো ঘটে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম করার আগে এটা সম্পর্কে জানতে হবে, সেটা লাং। লাংটি, লাংয়ের মধ্যে আমাদের এখানে দুটো লেয়ার থাকে, একটা প্যারাটাল লেয়ার, একটা ভিসারাল লেয়ার, এবং দুটো প্লুরাল লেয়ারের মাঝে, মানে প্যারাটাল ভিসারাল লেয়ার অফ প্লুরা, এই লেয়ার দুটার মাঝখানে থাকে প্লুরাল স্পেস, যেখানে একটা নেগেটিভ প্রেসার থাকে। এই নেগেটিভ প্রেসারের কারণে দুইটা লেয়ার একটা আরেকটার সাথে লেগে যায় না। কিন্তু যদি এই দুইটা লেয়ারের মাঝখানে কোনো কিছু চলে আসে, সেটা হতে পারে ফ্লুইড, সেটা হতে পারে এয়ার, তখন আমাদের এটা প্যাথোলজি ক্রিয়েট হয়। সেটা কেমন হতে পারে? হাইড্রোথোরাক্স হতে পারে, হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে, হিমোথোরাক্স হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে। এগুলো কি একটাতে বাতাস। নিউমোথোরাক্স মানে বাতাস, হাইড্রোনিউমোথোরাক্স মানে পানি এবং বাতাস দুটোই আছে। হিমোথোরাক্স মানে ব্লাড চলে আসছে। এটা কখন হয়? হিমোথোরাক্স হয় যখন কোনো স্ট্যাব ইনজুরি হয়। যখন কোনো স্ট্যাব ইনজুরি হয়, তখন যদি লাঙে গিয়ে ইফেক্ট করে, তখন লাংটা যে কাটা পড়ে, সেই কাটার যে ব্লিডিংটা, সেই ব্লিডিং ব্লাডগুলো তখন এই স্পেসে এসে জমা হতে পারে। আফটার দ্যাট আমাদের জানতে হবে রেসপিরেটরি। যদি আপনি অ্যানাটমি বলেন, অ্যানাটমির ক্ষেত্রে আমি বলবো এটা আপনারা নিজেরা পড়ে নেবেন, এটা অ্যানাটমি পার্ট। সেটা রেসপিরেটরি সিস্টেম, লাংয়ের পজিশন। লাংয়ের পজিশন জানবেন, লাংয়ের কোন লাংয়ে, মানে রাইট লাং, লেফট লাং, কোন লাংয়ে কোনটা কয়টা লোব থাকে, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এবং দ্য ডায়াফ্রাম। দ্য ডায়াফ্রাম সম্পর্কে জানবেন, সেটা দ্য ডায়াফ্রামের রিলেশনশিপ। দ্য ডায়াফ্রামের উপরে হার্ট লাং থাকে, নিচে আমার যে অ্যাবডোমিনাল যে ভিসারাগুলো থাকে, সেগুলো একটা একটা রিলেশনশিপ আছে, যেটা আমরা আন্ডারগ্রেডে পড়ে আসছি, সেটা একটু পড়বেন। এই ডায়াফ্রামের রিলেশনশিপটা ফিজিওলজি থেকে, মানে সিপিএস এ অনেক সময় চলে আসে, এই জন্য এটা পড়ে নেবেন। আমি এটা পড়াবো না, এটা অ্যানাটমি পার্ট, এটা আপনারা পড়ে নেবেন, ডিটেইল খুঁজে পড়ে নেবেন। এবার আসেন, রেসপিরেটরি মেইন কাজই ইন্সপিরেশন। ইট মিন্স ইনহালেশন অফ দ্য এয়ার, এবং এক্সপিরেশন ইট মিন্স এক্সহালেশন অফ দ্য এয়ার। তো এই ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে আমাদের কোন কোন মাসেল দায়ী? আমরা একটা এই যে আমি এখন কথা বলছি বা আপনারা চুপচাপ শুনতেছেন, এর মধ্যে আমাদের ইন্সপিরেশন আর এক্সপিরেশন আরেকটা আমি যখন ফোর্সফুল, জোরে করে না, আমরা বলি না যে জোরে শ্বাস নেন অথবা নিঃশ্বাসটা ছাড়েন, এটা কি ফোর্সফুল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন আসে, ইন্সপিরেশনের মেইন মাসেল কোনটা? মেইন মাসেল দি ডায়াফ্রাম। এই যে এখানে লেখাই আছে, দি ডায়াফ্রাম। ওকে, এটা চিফ মাসেল। এরপরে যদি বলেন, এরপরে চিফ মাসেলের পরে শুধুমাত্র নরমাল ইন্সপিরেশনে আর কি মাসেল দেয়, সেটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আর যদি আমাকে বলা হয় এক্সেসরি আর কি মাসেল আছে বা ফোর্সফুল মাসেলগুলো কোনগুলো, সেক্ষেত্রে আসবে স্টার্নোক্লিটোমাস্টাস, সেরাটাস অ্যান্টেরিয়র, সেরাটাস মিডিয়াস, স্ক্যালিনি, এগুলো আমার ফোর্সফুল মাসেল। ওকে, এখন ডায়াফ্রাম যখন কাজ করে, ইন্সপিরেশন মানে কি? আমি বুক ভরে শ্বাস নিচ্ছি না, এখন বুক ভরে শ্বাস নিচ্ছি, তখন কি হয়? তখন এটা এই মানে আপনার নিজের নিঃশ্বাস চেষ্টা করেন। আমি যখন বলছি আমি নিঃশ্বাস চেষ্টা করছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, তখন কি হয়? আমাদের যে লাঙের বা থোরাসিক রিজিয়নের যে অ্যাগ্রোপোস্টিরিয়র ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটার এবং যে ট্রান্সভার্স ডায়ামিটার, এটা ইনক্রিজ হয়। ইনক্রিজ হলে কি হবে? তখন ডায়াফ্রামটা নিচের দিকে চলে যায়। তখন আমরা আমাদের থোরাসিক রিজিয়নটা অনেক বেশি এনলার্জ হয়, এবং তখন আমরা ইন্সপিরেট করি। তারপর এক্সপিরেশন। এক্সপিরেশন জিনিসটা টোটালি একটা প্যাসিভ প্রসিডিউর। মেইনলি এটাতে কোনো ধরনের মাসেল ইনভলভমেন্ট থাকে না। এই যে মেইনলি এটাতে কোনো মাসেল ইনভলভমেন্ট থাকে না। কেন? ডিউ টু ইটস ইলাস্টিক প্রপার্টি। ইলাস্টিক প্রপার্টি লাঙে থাকার কারণে, যেমন আমরা এটা তো মানে এটা কি বলে, আমরা ভিসারা ক্যারাবারিক ভিসারাও দেখছি, বা আমরা যদি বলি কোনো গরুর যেমন ফুসফুস দেখলে একটু ইলাস্টিসিটি থাকে, তাই না? একটু স্কুইজি থাকে। তো এই ইলাস্টিক প্রপার্টি থাকার কারণে এক্সপিরেশনটা অটোমেটিক্যালি প্যাসিভ প্রসিডিউরে হয়। কিন্তু যদি আমাকে বলা হয় যে কিন্তু ফোর্সফুল ইন্সপিরেশনে, তাহলে কি কোনো মাসেল আসবে না? অবশ্যই আসবে। মেইন মাসেল এক্সটার্নাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা ফোর্সফুল ইন্সপিরেশনের কাজে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে আসেন ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে আসলে কি ঘটে। কি ঘটে মানে একটা জিনিস আছে, যেমন এখানেই দেখাই। এই যে এটা হিমোডাইনামিক্স অফ লাং। হিমোডাইনামিক্স মানে এই জায়গায় হার্ট লাং কাছাকাছি, তাহলে এইটা যখন ইন্সপিরেশন নিচ্ছে, এক্সপিরেশন নিচ্ছে, তখন হার্টের কি চেঞ্জ হচ্ছে, এটা একটা। আর এখানে আমরা যেটা করতেছি, ইন্সপিরেশনে কি হয়, এটা লাঙে, মানে লাঙে যখন আমি গ্যাসটা ভিতরে দিচ্ছি, তখন এয়ারটা ভিতরে দিচ্ছি, তখন আসলে কি কি ঘটনা ঘটে। যেমন আমাকে যদি এটা বলা হয়, এটা একটা লাং আর এখানে একটা ব্যারিয়ার আছে, হ্যাঁ, মানে এটা একটা ধরেন এটা একটা ঝুড়ি, এখানে আমি রাখতেছি, এই জায়গায় এটা একটা পাটাতন। এটা দেখে যদি আমি এইভাবে চিন্তা করি, তাহলে কি হয়? যখন আমি ঝুড়িতে অনেক ভারী জিনিস রাখতে থাকি, তখন এটা কি হবে? আস্তে আস্তে এরকম হয়ে যাবে, তাই না?
ঠিক তেমনি এটা হচ্ছে কি, এটা ভারী হয়ে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যখন চলে যায় তখন কি হয়, এই জায়গাটায় প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, এটা নিচের দিকে প্রেশার দিতে থাকবে, প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে ইন্ট্রা পালমোনারি মানে লাঙের মধ্যে যে অ্যালভিওলাই গুলো থাকে, এই অ্যালভিওলাই প্রেশারটা কমে যাবে। প্রেশার কমে যাওয়ার কারণে এইখানে প্রেশারটা কমে যাবে ইন্ট্রা পালমোনারি। কারণ যদি প্রেশার থাকে, আমি যদি নেগেটিভ প্রেশারটা বেশি রাখি তখন কি হবে, তখন তো এয়ার ঢুকতে পারবে না। এই জন্য নেগেটিভ প্রেশারটা তখন কি হয়, কমে যায়। ইন্ট্রা পালমোনারি মানে প্রতিটা দুটো লাঙের মধ্যে যে অ্যালভিওলাই গুলো থাকে, এই জায়গাটায় যে প্রেশার থাকে, সেই প্রেশারটা হচ্ছে কমে যাবে। ঠিক তেমনি ভাবে প্রেশার কমে যাবে এবং এখানে কি হবে, এখানে যখন মানে আস্তে আস্তে আমি এয়ার ইনহেল করতে থাকবো, তখন ডায়াফ্রামটা নিচের দিকে যেতে থাকবে এবং সাথে কি হবে, ডায়াফ্রামের কারণে নিচে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে কি হবে, ইন্ট্রা পালমোনারি প্রেশারটা কমবে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়বে। ইন্ট্রা পালমোনারি মানে এখানে তো আমরা লাংটা কোথায়, থোরাসিক রিজনে, তখন থোরাসিক রিজনের যে প্রেশারটা সেটাও কমে যাবে। প্রেশার কমে গেলে জায়গা অনেকখানি বেড়ে যাবে, তখন কি হয়, ইন্ট্রা থোরাসিক ভলিউমটা বেড়ে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে এই ইন্সপিরেশনে আমাদের সবচেয়ে বেশি এনার্জি লাগে, লস হয়। তাহলে কি এখানে সবচেয়ে বেশি এনার্জিটা খরচ হবে, মোর এনার্জি এক্সপেন্ডিচার। এবং যেহেতু আমি লাগে বা মানে অক্সিজেন ঢুকাচ্ছি, তো অক্সিজেন ঢুকানোর কারণে সেই অক্সিজেনটা কি হয়, ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হয়েই তো আসে। এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথা থেকে আসে, অবশ্যই হার্ট থেকে আসে। এই যে হার্ট থেকে আসে তখন কি হয়, হার্টের ভেনাস রিটার্নটা তখন রাইট হার্টে ভেনাস রিটার্নটা বাড়ে, লেফট হার্টে কমে যায়। কারণ রাইট হার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসতে থাকে, লেফট হার্ট দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, তারপরে বলা হয়েছে এফারেন্ট ইম্পালস অফ দা ভেগাস। ভেগাস নার্ভের কাজ হচ্ছে, ভেগাস হচ্ছে আমাদের এই যে অ্যাবডোমিনাল যে যত ভিসেরা আছে, এগুলো যে স্টিমুলেশনটা, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনটা, সেগুলো ওখানে পাঠায়। এই ইন্সপিরেশন এবং রেসপিরেটরি সিস্টেমে, অটোনমিক নার্ভাস সিস্টেমে কি হয়, আমাদের যে ইন্সপিরেশনের ফোর্স বাড়ে বা ইন্সপিরেশন করি এক্সপিরেশন করি, এই সবগুলো কি হয়, প্যারাসিম্প্যাথেটিক কন্ডিশনে বাড়ে। সাধারণত আমরা কি জানি, সিম্প্যাথেটিক কন্ডিশনে সব অর্গানের কার্যকলাপ বেড়ে যায়। যেমন আমাদের চোখের কার্যকলাপ বাড়বে, হার্টের কার্যকলাপ বেড়ে যাবে। তারপরে হচ্ছে ইন্সপিরেশনে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কি হয়, এই রেসপিরেটরি সিস্টেম বলেন, তারপরে হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, দ্যাট মিন্স গল ব্লাডার, তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক যে ওডিগুলো আছে, এই সব কিছুর অ্যাক্টিভিটি কমে যায়। কারণ স্বাভাবিকভাবে সিম্প্যাথেটিক কন্ডিশনে আমাদের খাওয়া হজম হবে না, আমাদের খাওয়া হজম হবে যখন আমরা রিল্যাক্স কন্ডিশনে থাকি। ইট মিন্স প্যারাসিম্প্যাথেটিক কন্ডিশন। এই কন্ডিশন প্যারাসিম্প্যাথেটিকের জন্য স্টিমুলেটরি নার্ভ কোনটা, সেটা হচ্ছে ভেগাস নার্ভ, মানে ক্রেনিয়াল নার্ভ 10। আচ্ছা, তো এই গেল কথা। এখানে আবার বলা হয়েছে যে মোর এনার্জি এক্সপেন্ডেড ইন দেন এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশন হচ্ছে ইন্সপিরেশনে বেশি খরচ হয় এনার্জি। আর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রেশার, সেন্ট্রাল ভেনাস প্রেশারও কমে যাবে। কমে যাবে কেন, ওই যে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দুইটা দিয়ে আমার যখন ব্লাড ভলিউমটা আসতে থাকে রাইট হার্টে, তখন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস থেকে যখন অনেক ব্লাড আমরা রেসপিরেটরি সিস্টেমে সুপিরিয়র ভেনা কাভা, সরি, হার্টে কার্ডিওভাস্কুলারে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আসে, তখন সেন্ট্রাল ভেনাস প্রেশারটা কমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ইন্সপিরেশনের কথাবার্তা। আপনাকে এখানে শুধু ইন্সপিরেশন বলা হয়েছে, নট ডাজন্ট মিন এক্সপ্রেশন আসে না। এক্সপ্রেশনও আসে, কিন্তু এক্সপ্রেশনটা এটা উল্টা কাজ ঘটে, এই জন্য হচ্ছে এত কোনো কনসার্নিং না। মেইনলি কনসার্নিং হচ্ছে ইন্সপিরেশনে কি ঘটে। ওকে, আচ্ছা, আমি কি তেমন করছি। আচ্ছা, এখানে বলা হয়েছে স্টিমুলাই অকার ভেসোকনস্ট্রিকশন, ওই যেটা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাই ভেসোকনস্ট্রিকশন হবে। কোলিনার্জিক অ্যাগনিস্ট যদি কোনো থাকে, আর হিস্টামিন মানে মেডিয়েটর কোনটা থাকবে, কেমিক্যাল মেডিয়েটর হিসেবে হিস্টামিন থাকবে, সাবস্টেন্স পি থাকবে, এগুলো থাকে, আমার হচ্ছে ভেসোকনস্ট্রিকশন হবে। আচ্ছা, তারপরে আসেন, যেহেতু এটা পড়েই ফেললাম ইন্সপিরেশন, তাহলে আমরা এই হিমোডাইনামিক্স মেথড জিনিসটা পড়ে ফেলি। হিমোডাইনামিক্স